আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময় ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন হবে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন। আর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নির্বাচন আন্তর্জাতিক মানদণ্ডে করতে 4 মিলিয়ন ইউরো সহায়তা দেবে সংস্থাটি। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। আগামী বছরের শুরুতে নির্বাচন সুষ্ঠু ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়বদ্ধ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য প্রাথমিকভাবে তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা, স্থানীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অপতথ্য রোধে বেশ কিছু পদক্ষেপ নেবে। নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা শেষে মাইকেল মিলার বলেন, নির্বাচনের কার্যকরী পরিবেশ তৈরিতে কারিগরি সহায়তাও দেবে ইইউ। আমরা এখানে এসেছি বাংলাদেশ নির্বাচন কমিশনকে আর্থিক সহায়তার কথা বলতে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে 40 লাখ ইউরো দেবে। এখানে আমি একা নই, ইউ পার্টনারশিপ ফর ডেমোক্রেসির সদস্যরাও এসেছেন। তারা নির্বাচন নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি, কারণ আমরা চাই পর্যবেক্ষণ, ভোটারদের সচেতনতা ও শিক্ষা ও প্রশিক্ষণ দিতে। আমরা মনে করি ইউ এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অগ্রাধিকারমূলক। সাংবাদিকদের তিনি আরও জানান, সেপ্টেম্বরে একটি তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে পরিবেশ ও প্রস্তুতির অগ্রগতি যাচাই করবে। সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আইন উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন তারা। বাংলাদেশে যারা ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো, এখনও ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কী বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর কথা শুধু রাজনৈতিক বলে মন্তব্য করেন উপদেষ্টা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় তার দল। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসা উপলক্ষে থাইল্যান্ডে 7 দিনের সফর শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমে মন্তব্য করেন তিনি। বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে সেটা তাদের দলের ব্যাপার। ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে এই নির্বাচন সম্পন্ন হোক, এটাই সবার প্রত্যাশা। কারণ পিআর পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না, তারা ঠিকমতো জানেও না। কোনোদিন এটা ইভিএম আজকে কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে, আর পিআর পদ্ধতি তো আমরা ইউজ না কোনোদিন। এটা প্রশ্ন উঠতে পারে না। দ্যাটস নট অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, মানে ডাইরেক্ট যে গণতন্ত্রের যে অধিকার আমার, সেই অধিকারটা তো সেখানে বিঘ্নিত হয়। নির্বাচনের আগে সংস্কার, জুলাই হত্যাকাণ্ডের বিচার হওয়া সহ 3 দফা দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নেতারা এই দাবি জানান। দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই দ্রুত নির্বাচন চায়। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। যদি কোনো অশুভ চক্র আবারও ফ্যাসিস্ট হবার পায়তারা করে, তাহলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতারা। সংস্কার কি হয়েছে? আচ্ছা, দৃশ্যমান বিচার হয়েছে? একটাও আমরা হয় নাই, জনগণ বলছে। এরপরে আপনি জাতীয় নির্বাচন ঘোষণা করাটা, এটা আমাদের কাছে কিন্তু বিভিন্ন দিক থেকে সন্দেহ তৈরি হয়েছে যে নিশ্চয়ই আপনার উপরে কোনো ধরনের, যেটা আমরা বলবো অশুভ এবং গোপন হওয়ার হয়েছে। অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
মঙ্গলবার ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা জানান। সেনাপ্রধান বলেন, দেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সব ধরনের প্রস্তুতি নিয়েছে। বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই। যারা এসব করছে তাদের বয়স কম, তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে, তখন নিজেরাই লজ্জিত হবে। সেনাপ্রধান বলেন, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। আরেক কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নৈতিক স্থলনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন সেনাপ্রধান। ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা একদিন বাড়ানোয় মঙ্গলবার ছিল শেষ দিন। এদিন 93 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন আর জমা দিয়েছেন 106 জন। 28টি পদের বিপরীতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658 জন প্রার্থী। এদিকে নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। আর ফর্ম জমা দেওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। সেলিম মালিকের রিপোর্ট। যত দিন গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ছাড়াও ভিপিজিএস সহ নানা পদে ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বিশেষায়িত পুলিশ থাকবে আমাদের ক্যাম্পাসের, যারা এর শৃঙ্খলার দায়িত্বে থাকবে। নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল, যদিও দলটির কেউ কেউ মঙ্গলবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন, সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি। পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে ফরম জমা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এ সময় নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তোলে ছাত্র সংগঠনটি। যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন তারা একটা দলকে রিপ্রেজেন্ট করে, তো আমরা সেই দলের নাম বলতে চাই না। আমরা আশা করব আমাদের শিক্ষকরা আমরা শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু শিক্ষক যদি তার দলীয় আদর্শকে এখানে প্যাট্রোনাইজ করতে চান তাহলে তারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেবে। ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা জানান, কারো চাপের মুখে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হতে দেবে না প্রশাসন। কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের আমরা কোনো খবর নিউজ পাইনি। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। এদিকে শেখ তাসনিম আফরোজ এমিকে ভিপি ও মেঘমল্লার বসুকে জিএস করে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক ছাত্র জোট। 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে। বুধবার বিকেল 5টা পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। আর নির্বাচন অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ জমা দেবার সময়সীমা 21 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন। জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে কমিশনের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য 40 এবং হল সংসদের জন্য 155 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 2 দিনে মোট 328 জন মনোনয়ন সংগ্রহ করেছে, জমা দিয়েছেন 4 জন। পরে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে 21 আগস্ট থেকে 24 আগস্ট পর্যন্ত। 28 আগস্ট পর্যন্ত প্রত্যাহার এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 29 আগস্ট। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় মাত্র 5.5 ঘন্টায় একই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে 3 জন আসামির জবানবন্দি নেয় রাষ্ট্রপক্ষের প্রতি প্রশ্ন তুলেছেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে তৃতীয় দিনের শুনানি হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন এবং আসামি পক্ষে আংশিক শুনানি করেন অ্যাডভোকেট এস.এম. শাহজাহান। শুনানির সময় তিনি আদালতে নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মিজানুর রহমানের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হওয়া 2 মামলায় একই সাক্ষ্য দেওয়ার বিষয়টি তুলে ধরেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের পরবর্তী শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন সর্বোচ্চ আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ 17 কর্মকর্তার সম্পদের হিসাব দাখিলের আদেশ দিয়েছে দুদক। এছাড়াও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে 207 কোটি অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়া এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 26 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সংস্থাটি। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এ তথ্য জানিয়েছেন। গত জুলাই মাসে রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। ওই সময় দুদকে জমাকৃত অভিযোগ সূত্রে জানা যায় কিছু অসাধু কর্মকর্তা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ফলে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক তথ্য অনুসন্ধানে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। টাকার ঋণ খেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দিলেও মঙ্গলবার বিষয়টি নিয়ে জানাজানি হয়। আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংক পাহাড়তলী শাখা থেকে ঋণ পরিশোধ না করার অভিযোগে মামলাটি করা হয়। ঋণের বিপরীতে ব্যাংকের বন্ধকি সম্পদ নিলামে কেউ কিনতে রাজি হচ্ছে না। এ অবস্থায় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। 2016 সালের 15 মে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে আসলাম চৌধুরীকে আটক করে পুলিশ। পরদিন ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। ওই বছরই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। গত বছরের 20 আগস্ট মুক্তি পান তিনি। জুলাই যোদ্ধা ইমাম হাসান তাইমের হত্যাকারী এসআই সাজ্জাদকে জামিন দেওয়ার অভিযোগে সচিবালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যায় জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। এই সময় সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তারা। আন্দোলনকারীরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবি জানান। শহীদ পরিবারের সদস্যরা বলেন, হত্যাকারীদের বিচারের আওতায় আনার রোডম্যাপ দিতে হবে সরকারকে, না হলে বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। যাদের হাত ধরে দোষীরা আইনের ফাঁক ব্যবহার করে জামিনে মুক্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের। আমরা খুব হতাশ হয়ে আজকে রাস্তায় এসেছি। আমাদের সন্তানদের যে আসামিগুলায় ধরতেছে, যেগুলি অল্প কিছু ধরছে, সেগুলি জামিন দিয়ে দিতেছে, এটা আমরা মানতে পারতেছি না। প্রয়োজনে শহীদ পরিবার আবার জীবন দিবে, কিন্তু আপনাদের এই ফেসিবাদী যে ব্যবস্থা আপনারা এই দেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনাদের স্বপ্ন থেকে যাবে। বিপিএল প্রসঙ্গ, ফিক্সিংয়ে দোষী প্রমাণিত হলে ছাড় পাওয়ার সুযোগ নেই। আগামী সপ্তাহে বিপিএল এর তদন্ত রিপোর্ট পাবে বোর্ড। সেখানে যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে বাংলাদেশের ক্রিকেট থেকে দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শাল। মুমিনুর রিপনের রিপোর্ট। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট বিপিএল, তবে খেলার চেয়ে বাইরের বিষয় নিয়ে বেশি আলোচনায় থাকে এই প্রতিযোগিতা। গত কয়েকদিনে ফিক্সিং নিয়ে নতুন করে আলোচনায় বিপিএল। গত আসরে ওঠা অভিযোগ তদন্তে ফিক্সিংয়ের দুর্গন্ধটা ছড়িয়েছে বেশ। 3 সদস্যের স্বাধীন তদন্ত কমিটি বোর্ডকে আনুষ্ঠানিক রিপোর্ট জমা দেয়নি এখনও। তবে গুঞ্জন আছে জাতীয় দলের একাধিক ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি, কোচ, এমনকি বোর্ড পরিচালকের নামও উঠে আসছে ফিক্সিংয়ের তদন্ত রিপোর্টে। ক্রিকেটকে নিরাপদে রাখতে দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা জানান বিসিবি সভাপতি। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদনটা আসেনি। প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে। আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম। আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে, সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি। সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে, সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়।
এদেশের ক্রিকেটের দুর্নীতি রোধে যুক্তরাজ্যের সাবেক পুলিশ কর্মকর্তা অ্যালেক্স মার্শালকে নিয়োগ দিয়েছে বিসিবি। মঙ্গলবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে বিসিবি পরিচালকদের সামনে নিজের পরিকল্পনা তুলে ধরেন মার্শাল। সেখানে ক্রিকেটারদের সচেতনতার উপর জোর দিয়েছেন আইসিসির দুর্নীতি দমন বিভাগের সাবেক এই কর্মকর্তা। সবখানে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, যেখানে সহজেই দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যায়। বিপিএল একটি জনপ্রিয় লিগ, এখানে সবকিছু হতে হবে উঁচু মানের ও প্রফেশনাল। আমি বিপিএল এ এটা নিশ্চিত করতে কাজ করব। এর আগে বোর্ড পরিচালকদের নিয়ে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গেও আলোচনা করেন বিসিবি সভাপতি। আচরণবিধি ও শৃঙ্খলা বজায় রাখার পরামর্শ দেওয়ার পাশাপাশি ক্রিকেটারদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেছেন আমিনুল ইসলাম বুলবুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক নেতা রেদওয়ান আফ্রিদির উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রাবাস সংলগ্ন এলাকায় এ হামলা চালানো হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, প্রায় 1 মাস আগে কলেজের গ্যারেজে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ছাত্রদলের কর্মীদের সঙ্গে আফ্রিদির কথা কাটাকাটি হয়। এরই জেরে ছাত্রদল সরকারি কলেজ শাখার নেতা শিমুলের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় আফ্রিদির উপর অতর্কিত হামলা চালানো হয়। এমত অবস্থায় প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলার ঘটনায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের নেতা হুসাইন আল সোহানকে গ্রেফতার করা হয়েছে। এরপর কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এদিকে সোহানের মুক্তির দাবিতে মঙ্গলবার রাতে 4 ঘণ্টা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র জনতা। এদিন দুপুরে নগর ভবনের সামনে থেকে ছাত্রলীগ নেতা সোহানকে গ্রেফতার করা হয়। এরপরই কাজে ফিরেন বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা। অন্যদিকে সোহানকে গ্রেফতারের প্রতিবাদে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এর আগে স্বাস্থ্য খাতের সংস্কার চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ছাত্র জনতার ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা এই আন্দোলন করছে। গত রোববার হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা নিরাপদ কর্মস্থলের দাবিতে আন্দোলনে নামে। একই সময় ছাত্র জনতা হাসপাতালের প্রধান গেটে অবস্থানকালে দুপক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তখন ছাত্র জনতার ছোড়া ইটে একজন চিকিৎসক আহত হন। লুটপাট থেকে বাদ যায়নি সিলেটের কোম্পানিগঞ্জের উৎমাছড়া পর্যটন কেন্দ্র। আদর্শপাড়া এলাকায় অভিযান চালিয়ে লুটের পর মজুত করা প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করে বিজিবি। একই দিনে জৈন্তাপুরের শ্রীপুরে আনুমানিক 20,000 ঘনফুট পাথর ও 28,000 ঘনফুট বালু জব্দ করে প্রশাসন। বিজিবি জানায়, গত কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু চক্র উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুত করে আসছে। সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারির অংশ হিসেবে দুপুরে এসব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় 2 লাখ ঘনফুট পাথর জব্দ করা হয় বলে জানিয়েছেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। এর আগে সকালে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে জব্দ করা প্রায় 20,000 পাথর পুনঃস্থাপন করে প্রশাসন। জব্দকৃত প্রায় 28,000 ঘনফুট বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের এসিল্যান্ড, পুলিশ ও বিজিবি সদস্যরা। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় নরওয়ের সামুদ্রিক গবেষণা জাহাজ 21 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ফিশারিজ রিসোর্সেস অ্যান্ড ইকোসিস্টেম সার্ভে পরিচালনা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। জরিপের ফলাফল মিলবে 6 মাস পর। বাংলাদেশের সমুদ্র এলাকায় উক্ত জরিপ সম্পাদনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী 21 আগস্ট হতে 21 সেপ্টেম্বর 2025। এই জরিপ থেকে প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্য বাংলাদেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই আহরণ, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় জাতীয় নীতি প্রণয়নে সরাসরি সহায়তা করবে। এর মাধ্যমে গভীর সমুদ্রের সম্ভাবনা উন্মোচিত হবে, টেকসই মৎস্য আহরণের পথ সুগম হবে
এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় বৈজ্ঞানিক তথ্য ভাণ্ডার সমৃদ্ধ হবে। মিয়ানমারের কার্নি রাজ্যে জান্তা বাহিনীর বড় ধরনের বিমান হামলায় নারী শিশুসহ অন্তত ৩২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইরাবতী জানায়, কার্নি রাজ্যের মাউচি শহরে দফায় দফায় বিধ্বংসী বিমান হামলা চালায় জান্তা বাহিনী। স্টেট ইন্টারিম এক্সিকিউটিভ কাউন্সিল আইএসি জানায়, নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ৮ নারী ও শিশু রয়েছেন। এছাড়াও হামলায় ১ নারী এবং ৪ পুরুষ আহত হয়েছেন। আইসির অভিযোগ, এলাকাটিতে বহু খনি রয়েছে। জান্তা সরকার এই শহরের আর্থ-সামাজিক জীবন ধ্বংস করার চেষ্টা করছে। গত বছরের ২৮ জানুয়ারি কার্নি প্রতিরোধ বাহিনীর একটি জোট এ অঞ্চলের দখল নেয়। তারপর থেকে সরকারি বাহিনী শহরটিতে বিমান হামলা চালিয়ে আসছে। সৌদি আরবের মক্কায় রামু উপজেলা বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অফি জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলিমুল্লাহ করিম। এস এম নাসিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল। বিশেষ অতিথি ছিলেন মক্কা বিএনপির সভাপতি আবু কালাম আজাদ, আবুল বশর বাবু, রাশেদ আবেদিন সবুজ, সরওয়ার রুমন, জাবেদ ইকবাল, ফরিদুর আলম। বক্তব্য রাখেন নুরুল হাকিম, রশিদ আহমদ, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান। আর এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।